ঘাড় ঘুরিয়ে ইনানের দিকে তাকায়। ইনান ইতিকাকে বিছানায় বসিয়ে ল্যাপটপ অন করে, একটি ভিডিও প্লে করে, ইশারা করে ইতিকা তাড়ানোর। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওয়াসিম একটি ছেলের মাথায় পাথর নিক্ষেপ করে। শেষ পর্যায়ে 8তলার বিল্ডিং এর ছাদ থেকে ছেলেটিকে ছুঁড়ে ফেলে দেয়। ইতিকা সহসা দু চোখ খিচে বন্ধ করে নেয়। ছেলেটি আমাদের ব্যাচের একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওয়াসিমের গুন্ডাগিরির জন্য হেড টিচারের কাছে নালিশ করে, পরবর্তীতে আরও বিভিন্ন ঝগড়ায় পুলিশের দপ্তরেও মামলাও করে, যার প্রতিশোধ হিসেবে ওয়াসিম কেড়ে নিল ছেলেটির জীবন। আর ছেলেটির খুনি সাজানো হলো ওয়াসিমের বাবার দলের একজন চামচা লোককে, যিনি এখনও যাবজ্জীবন কারাদণ্ডে আছে। তোমার ওয়াসিম ভালো, তবে মুখোশধারী ভালো। চাইলে আমি সবটা খোলাসা করতে পারি, কিন্তু আমার চাওয়া যে অন্য কিছু। ইতিকা নিরুত্তর হয়ে বসে আছে, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তার। সহজ সরল জীবনটায় দুইটা দাগি আসামি জীবনে প্রবেশ করেছে। এই জীবন নিয়ে ভবিষ্যৎ ভাবাও যেন দুষ্কর। আসসালামু আলাইকুম কাকিমা, সুফিয়া কোথায়? তার সাথে দেখা করতে এসেছি। গোল গোল চশমার কাছ দিয়ে অলিদের দিকে সুফিয়ার মা তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। কিছুক্ষণ আগেই তিনি ঘুম থেকে উঠেছেন। দারোয়ান ফোন করে জানালেন সুফিয়ার বন্ধু অলিদ এসেছে তার সঙ্গে দেখা করতে। তখন বেশ খানিকটা অবাক হন তিনি, কেননা ঘড়িতে সবে মাত্র 8:05। এত সকাল সকাল ছেলেটা কি মনে করে আসলো তিনি বুঝতে পারছেন না। কাকিমা, সুফিয়া কোথায়? অলিদ বেশ জোরেই কথাটা বলে ওঠে। সহসা সামনে বসে থাকা অর্ধবয়স্ক মহিলাটি নড়ে চড়ে বসেন। বাবা, তুমি এত সকালে এসেছো, তাই ঘাবড়ে গিয়েছি। কোনো সমস্যা হয়েছে? না আন্টি, কোনো সমস্যা না। আসলে আজ আমি বাড়ি যাব, তাই ভাবলাম শুভর সাথে দেখা করে যাই। তাছাড়া অনেকদিন হয়েছে আমাদের দেখা হলো না। আন্টি, আঙ্কেল কি সত্যি তাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে? হ্যাঁ বাবা, তোমরা তো জানো তিনি এক কথার মানুষ। আগে চেয়েছে সুফিয়াকে দেশের বাইরে পাঠাতে, কিন্তু মেয়ে যেতে চায়নি। এবারও যদি কোনো গন্ডগোল করে তবে হয় তাকে বিদেশ পাঠানো হবে, না হয় বিয়ে দিয়ে দেবেন। মেয়েকে আর এই শহরে একা রাখতে ইচ্ছুক না তিনি। কোনো ইতরের প্রেমে পড়েছে এই মেয়ে, ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। ওয়াসিম ছেলেটার জাতপাত মোটেও সুবিধের নয়, আমাদের সাথে তো কোনো দিক দিয়েই যাবে না। এতক্ষণ সুফিয়ার মায়ের বলা কোনো কথায় কানে ঢুকলো না অলিদের। সুফিয়ার বিয়ের কথা শুনেই তার চোখে মুখে যেন ধোঁয়া উঠছে, সবটা এলোমেলো লাগছে। মেয়েটাকে নিয়ে তার মনে কেন এত অনুভূতি জমা হলো? ইনান যদি জানে তবে নির্ঘাত 2-4 চর তার গালে বসিয়ে দেবে। কিন্তু কি করবে সে? সুফিয়ার প্রতি অনুভূতি ভালো লাগা থাকলেও সে নিজেই প্রতিটা বার সবটা তুচ্ছ তাচ্ছিল্য করে গেছে। তার বেস্ট ফ্রেন্ড, তার মানে এই নয় যে ভালোবাসতে হবে, নিজের বউয়ের মর্যাদা দিতে হবে। আর সুফিয়া জানলেও হয়তো বন্ধুত্বের বন্ধনটা আলগা হয়ে যাবে, তাই প্রতিবার চুপ ছিল সে। কিন্তু ওয়াসিমের জন্য কান্না করা পাগলামো দেখে মনের কোণে হিংসাত্মক ভাব চলে আসছে। কেন হচ্ছে এমন? আন্টি, সুফিয়া রোমে কি? তোমাকেই যেতে হবে, তাকে বাইরে থেকে বন্ধ করে রাখা হয়। অলিদের দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। এলোমেলো চুল চোখের সামনে এসে ছুঁয়ে গাল বেয়ে গলায় আছড়ে পড়ে আছে। ঠোঁট দুটো উস্কো খুস্কো হয়ে আছে। সুফিয়ার দু গালে কেমন যেন আঙুলের ছাপ ভাসমান। অলিদের কাছে পরিস্থিতি স্বাভাবিক লাগলো না। সুফু ওঠ, আমি এসেছি। বাক্যটা সুফিয়ার পূর্ণ কোহরে ঠেকলো কিনা কে জানে। সে এখনো ঘুমিয়ে আছে একই অঙ্গভঙ্গিতে। এই যে নবাব জাতি, উঠুন এবার। গায়ে পানি ঢালতে আমি কিন্তু 2 মিনিটও দেরি করব না। সুফিয়া এখনো ঘুমিয়ে আছে, আর বড় বড় শ্বাস প্রশ্বাসের শব্দ রুমে যেন বারবার প্রতিধ্বনি হচ্ছে। অলিদ কিছুক্ষণ মেয়েটার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকলো। মেয়েটার গালে আঙুলের ছাপ স্পষ্ট। সুফিয়ার গালে হাত দেবে কি দেবে না ভাবতে ভাবতেই নিজের অস্বস্তিতে পড়ে যায়। অলিদের সন্দেহের বাতি নিভে যায় খাটের তলায় একটি ওষুধের পাতা দেখলে, যেটি ঘুমের ওষুধ। অলিদ এবার সব বাধা ভুলে সুফিয়ার গালে হাত বুলাতে থাকে। এই সুফু উঠ, সুফু, এই সুফু। সুফিয়া উঠল না, বরং তার ভারী ভারী নিঃশ্বাস অলিদের হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে তুলছে। দু বাক্য না ভেবে ঝটকায় সুফিয়াকে কোলে তুলে নেয় অলিদ। দ্রুত ওয়াশরুমের দিকে গিয়ে ঝর্ণার নব ছেড়ে দেয়। সুফিয়া এখনো অলিদের বুকে লেপ্টে আছে। পানির ছিটকায় সহসা চোখ খুলে সুফিয়া। হঠাৎ আক্রমণে কি করা উচিত বুঝে উঠতে পারছে না সে। ঘুমের ওষুধ গিলেছিস কয়টা? কে? তোর জম। পানির গতিতে চোখ খুলতে পারছে না সুফিয়া। নিজেকে ভাসমান অনুভব করে ঘাবড়ে গেছে সে। বন্ধ করুন প্লিজ। সুফিয়া অলিদ দুজনেই ভিজে জুবুথুবু হয়ে আছে।
অলিদ ঝর্ণার নব ঘুরিয়ে দেয়। সহসা পানির গতি থেমে গেছে। পিট পিট চোখ তুলে তাকায় সুফিয়া। অলিদকে দেখে আসমান থেকে পড়ার মতো অবস্থা তার। তো তুই কার কথা ভেবছিলি? ওয়াসিম নাকি তোর হবু বরের কথা? একদম বাজে বকবি না। আমাকে ভিজিয়ে দিলি কেন? তোর ঘুম ভাঙছিল না তাই। এবার বল, ঘুমের ওষুধ কয়টা গিলেছিস? সুফিয়া মাথা নুইয়ে নেয়। অলিদ তাকে চুপচাপ দেখে এবার বেশ ধমকের সুরেই বলে, শুভু কথা বল, আমাকে একদম রাগাবি না। কোলে আছিস, আছাড় মারতে বেশ সুবিধা হবে। এক আছাড়ে তোর ভালোবাসা কারে কয় ছুটিয়ে দেব। হ্যাঁ, এত কম কেন? আর ছিল না বুঝি? সুফিয়া এবার ঘাবড়ে যায়। দৃষ্টি নত রেখে আমতা আমতা সুরে বলে, 2টা খেয়েছি। অলিদ ফসফস করে শ্বাস ছাড়ছে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা কেটে যায়। অলিদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সুফিয়ার দিকে। অপরদিকে সুফিয়া পড়েছে অস্বস্তিতে। এতক্ষণ অলিদের কোলে নিজের অবস্থান দেখতে বড্ড বেমানান লাগছে। আমাকে ছাড় অলিদ। অলিদের হুঁশ ফিরেছে। এবার নিজেই যেন বেকায়দায় পড়েছে সে। লজ্জায় ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে। তার অস্বস্তি ভাব বুঝতে পেরে সুফিয়া ঠোঁট বাঁকায়। অলিদ সুফিয়াকে কোল থেকে নামিয়ে দূরে দাঁড়ায়। তোর গালে চর দিয়েছে কেড়ে শুভু? আর কি মারবে? তোর দাম্ভিক আঙ্কেল মেরেছে। রাগে যেতে তাই তো ওষুধ খেলাম। দাগ বসে গেছে নাকি রে? 2 আঙ্গুলের ছাপ স্পষ্ট। চিন্তা করিস না, তোর হবু বর আদর করে সারিয়ে দিবে। আমার হবু বর? তুই জানিস না, আঙ্কেল তোকে বিয়ে দেবেন, পাত্র খুঁজছেন। সুফিয়া রাগান্বিত স্বরে কথাটা বলে থেমে যায়। হঠাৎ দেয়ালের সাথে বেশ জোরে আঘাত লাগে তার। মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে আছে অলিদ। তার দু গাল চেপে দেয়ালের সাথে ঠেসে ধরেছে। আর যদি এই কথাটা তোর মুখ থেকে বের হয়, তবে কসম বাকি গালটাও আর স্বাভাবিক থাকবে না। আমার রাগ, জেদ, শাসন এখনো কিছু দেখিসনি তুই। তোকে সোজা করা আমার সেকেন্ডের কাজ। তাই মাথা থেকে এসব কুবুদ্ধি ছেড়ে দে। 2 সপ্তাহ পর এক্সাম, পড়াশোনায় মন বসা। ফর্সা রক্তিম গাল, আরক্ত দৃষ্টি, দাঁতে দাঁত চেপে অলিদের কথার ভঙ্গিতে ঢোক গেলে সুফিয়া। ইনানকে নিয়ে বেশ কিছুক্ষণ যাবত তোষামত করছে ইতিকা। আপনি আসুন প্লিজ, আর 2 দিন বাকি আপনার এক্সামের। কিছুই তো পড়েন না। সরে যা নীতি বউ, আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। না গেলে মামু ভীষণ রাগ করবে। করুক রাখ, তিনি যাই ইচ্ছে তাই করুক। আমি আপনাকে ছাড়ছি না। আপনি পড়তে বসবেন মানে বসবেন। আর এখন রাত 11টা বাজে। এত রাতে বের হলে আসবেন রাত 2-3টায়। আমি ভালো করে জানি আপনার আর পড়া হবে না। আপনার তো আজ এক্সাম শেষ, যান চিল করুন, আমাকে জ্বালাবেন একদম। আমি আপনাকে জ্বালাই? ইনানের কথায় 2 চোখ ছোট করে প্রশ্ন করল ইতিকা। ইনান ব্লেজার গায়ে জড়িয়ে স্মিত হাসে। অবশ্যই, আমার না পড়লেও চলে। টুকে নিয়ে যাব খাঁটি বাংলায়, নকল করব। ছি, লজ্জা করে না? আবার বলছেন নির্দ্বিধায়। আমি আপনার জন্য কত কষ্ট করে সব সাজেশন জোগাড় করেছি দেওরজির কাছ থেকে, আর আপনি বলছেন নকল করবেন? আমাকে যেতে হবে। আপনাকে আমি বারণ করছি, তবুও আপনি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কেন? ইনান আরেকবার ঋতিকার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। নিস্তব্ধ রুমটায় ভাইব্রেট হতে থাকে ইনানের ফোন। স্ক্রিনে বাহরুল ইসলামের নাম দেখে তড়িঘড়ি করে ফোন রিসিভ করে। হ্যাঁ মামু বলো। তুই কই রে? সবাই বসে আছে। 10 মিনিট, আমি আসছি। ইনান ফোন রেখে ইতিকাকে টেনে দাঁড় করায়। মেয়েটার কপালে থাকা চুলগুলো সরিয়ে আলতো করে ভালোবাসার পরশেকে দেয়। আমি গেলাম ইতি বউ, দুঃখিত আপনার কথা রাখতে পারলাম না। নিরুগ রাগটা বাইরে থেকে প্রকাশ করলো না ইতিকা। মানুষটা তার কথা রাখেনি, এই তার ভালোবাসা। এই বাড়িতে থাকা যেন তার কাছে বন্দি জীবন লাগে। শ্বশুর শাশুড়ি স্বামীর ভালোবাসা আদর যত্ন পেলেও কোথাও যেন নিজেকে বন্দিনী মনে হয় তার কাছে। আচ্ছা, ইনান কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি ওয়াসিমের সাথে শত্রুতার বশে তাকে বিয়ে করেছে? উত্তর অজানা তার। নারী জাতির মন গলানোর সবচেয়ে সহজ মাধ্যম ভালোবাসা। মেয়েরা ভালোবাসার কাঙাল। একটু আদুরে কথা, আদর যত্ন পেলেই পোষ মেনে যায়। আর সেই কাজটাই কি করেছে ইনান? আর ভাবতে পারল না সে। মাথার ভেতরটায় সব প্রশ্নের একসঙ্গে খেলা করছে। দ্রুত পা চালিয়ে নিচে নেমে এলো ইতিকা। ডাইনিং টেবিলের চেয়ারে মনমরা হয়ে বসে আছেন তার শাশুড়ি মিসেস নাসরিন। আম্মা, আপনি বসে আছেন কেন? আপনার ছেলে তো না খেয়েই গেল। আমার খেতে ইচ্ছে করছে না। আব্বা কি খেয়েছে? ইতিকা দীর্ঘশ্বাস ছাড়লো। পাশের চেয়ার টেনে বসে পড়ল নাসরিনের পাশে। একটা কথা বলবো আম্মা? আপনার আপন ভাই আপনার ক্ষতি করছে, তবে আড়ালে। আপনার একমাত্র ছেলেকে বকে দিয়েছে। সে এখন এক কথায় অবাধ্য সন্তান।
অথচ আপনি আপনার ভাইয়ের সঙ্গ দিচ্ছেন। আব্বা আপনার ভাইকে নিয়ে কিছু বললেই তেতে উঠছেন। আপনি কি কিছু বোঝেন না, নাকি না বোঝার ভান করে আছেন? ইতিকা মাথা নুইয়ে নেয়। রক্তিম দু চোখের কোণে পানি জমাট বেঁধে গেছে। আম্মা, তিনি আমার কোনো কথাই শোনেন না, রাখেন না। আমি কি করব? আজকেও বারবার বারণ করেছি, কিন্তু আমার কথায় তিনি পড়তো হননি। মামু ফোন করলে তৎক্ষণাৎ চলে গেলেন। নাসরিন মনক্ষুণ্ণ হলেন। ইতিকার দিকে তাকিয়ে প্রণত হয়ে বলেন, এত রাতে উনি ফোন করেছে কেন আম্মা? মিসেস নাসরিন ফোন ধরলেন, তবে অলিদ কথা বলতে চাইল ইতিকার সাথে। পিচ্ছি ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দেওরজি, আপনি কেমন আছেন? ভালো। ইনান কোথায় কিছু জানো? মামুর সঙ্গে নাকি কোন মিটিংয়ে আছেন? হ্যাঁ, তোমার বর মিটিং আছে। সত্যি এইমাত্র দেখে এলাম গোপন আস্তানে প্রবেশ করতে। আর সেখানে যাওয়া আমাদের সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ। গোপন আস্তানায় কি হয়? বাহারুল ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের সাহায্য করা হয় ইনানের নির্দেশে। এই ছিল তার মিটিং। ছেলেটা বকে যাচ্ছে, প্লিজ কিছু একটা করো। ইতিকা ফোন কেটে দিল। নাসরিনের কোলে আছড়ে পড়ে, দু চোখের পানি বিসর্জন দিচ্ছে। আম্মা, আমায় মাফ করে দিন। আমার আর ভালো লাগছে না কিছু। এমন জীবন আমার দরকার নেই। এক কথায় এখন আমি পরবাদিনী। আমার উপর থাকা সকল দাবি চাওয়া পাওয়া তুলে নিন। আমার বাকিটা জীবন পড়ে আছে, আমাকে আমার মতো চলতে দিন। নাসরিন ইতিকার দিকে তাকিয়ে আছে হতাশা দৃষ্টিতে। হ্যাঁ, ইতিকার রকচটা ব্যবহারে তন্ত ওয়াসিম। মেয়েটা পাল্টে গেছে, হুটহাট রেগে যাচ্ছে, অদ্ভুত। এত রাতে তুমি এখানে ইতিকা? ইনান কি তোমায় বের করে দিয়েছে? আমার জানা মতে ইনান তোমায় ছাড়ার পাত্র নয়। এত প্রশ্ন কেন ওয়াসিম? আমি যা বলছি তার উত্তর দাও। তোমার বউ কোথায়? আমার বউ? কিসব বাজে বকছো তুমি? আমি বিয়ে করলাম কবে? কেন, দেশের বাইরে করেছো? রাবিশ, ওটা আমার ফ্রেন্ডের বিয়ে ছিল। আমার পাশের মেয়েটি আমার ফ্রেন্ড। তাই বলে এত জড়িয়ে ধরবে? ছবিতে আমি স্পষ্ট দেখেছি তোমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলে। আমেরিকান কালচার সম্পর্কে তোমার ধারণা নেই। জড়িয়ে ধরা, কিস করা তাদের কমন অভ্যাস। এটা আমাদের দেশ নয়। আমরা ফ্রেন্ডকে জড়িয়ে ধরতেই পারি। তার মানে তুমি সত্যিই বিয়ে করনি? না, তবে আমার হবু বউ আমার সামনে। কথাটি বলেই মৃদু হাসলো ওয়াসিম। কিন্তু ইতিকার মাথা কাজ করছে না। হিনান তাকে মিথ্যা বলেছে, তার সাথে প্রতারণা করেছে। বিয়ের পর বলেছিল ওয়াসিমের আশা যেন ছেড়ে দেয়। ওয়াসিম বিবাহিত, তবে ইনান প্রতিটি কাজে প্রতিটি ধাপে তার সাথে মিথ্যা ছলনা করছে। ইতিকা, তোমার চোখে পানি কেন? নিশ্চয়ই আনন্দের, আমার কাছে ফিরে আসার আনন্দের। আই এম সো হ্যাপি তুমি আমার কাছে আবার ফিরে এসেছো। ইতিকা ছলছল চোখে স্মিত হাসলো। যাবে ওয়াসিম? কোথায়? এমন জায়গায় ইফতিহার ইনান যেখানে আমাদের হদিশ পাবে না। তবে তার আগে আমি আমার গ্রামের বাড়ি যেতে চাই। বেশ, তবে তাই হোক। ইতিকা, তোমার চোখে পানি কেন? নিশ্চয়ই আনন্দের, আমার কাছে ফিরে আসার আনন্দের। আই এম সো হ্যাপি তুমি আমার কাছে আবার ফিরে এসেছো। ইতিকা ছলছল চোখে স্মিত হাসলো। যাবে ওয়াসিম? কোথায়? এমন জায়গায় ইফতিহার ইনান যেখানে আমাদের হদিশ পাবে না। তবে তার আগে আমি আমার গ্রামের বাড়ি যেতে চাই। বেশ, তবে তাই হোক। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিদের কিচিরমিচিরে মুখরিত। পার্কের একটি বেঞ্চিতে বসে আছেন ইনান এবং বাহরুল ইসলাম। কিছুক্ষণ আগেই তারা জগিং করতে পার্কে এসেছে। গতকাল আর বাড়ি ফেরেনি ইনান। বেশ রাত হওয়ায় বাহরুল ইসলাম তাকে নিজের সাথেই নিয়ে যান। এবার আমি যাই মামু, কাল রাতে বাড়ি ফিরিনি, মা জানলে নির্ঘাত আবার কোনো কাণ্ড বাঁধাবেন। না, নাস্তা করে যেতে পারবি না। তোর মামি গরম গরম পরোটা ভাজবে। আমি তোকে না নিয়ে গেলে ভীষণ রাগ কর। কিন্তু চুপ কর তো, বেশি বকিস। চল আরেক দৌড় দিয়ে আসি। নাসরিন কিছু বললে আমাকে ফোন কর, আমি তাকে বুঝিয়ে বলবো। সূর্যের আলোতে ঝলমলে রোদ্দুর আছড়ে পড়ছে বাগানের দিকে। ইনান ধীর গতিতে এগিয়ে যায় বাগানের দিকে। যদিও বাগানটার এখন আর তেমন যত্ন করা হয় না, তাই অধিকাংশ গাছ পচে মরে আছে। ইনান বাগানের চারদিকে চোখ বুলিয়ে সদ্য ফোটা একটি লাল টকটকে গোলাপ দেখতে পায়। গোলাপ হাতে নিতেই তির্যক দৃষ্টিতে তাকায় তার বারান্দার। নিশ্চয়ই এই ফুল ইতিকার খোপায় গুজে দিলে সব রাগ জেদ পানিতে পরিণত হবে। পা টিপে টিপে বাড়ির ভেতর প্রবেশ করে ইনান। অপরদিকে বাগানের বিপরীত পাশে বাড়ির কাজের মেয়ে রূপসী দাঁড়িয়েছিল। ইনানকে বাড়িতে ঢুকতে দেখে মাথায় হাত দিয়ে বাড়ির দারোয়ানকে সতর্ক সুরে বলে, আজকে শেষ গো শেষ। আজকে এই বাড়িতে 1 বছর আগে যে তুফান হয়েছিল, আজকে আবার এই তুফান হইব। এদিকে ভাবি নাই গো নাই। এটা শুনলে ইনান ভাইয়ের অবস্থাটা কি হইব বুঝবার পারছেন ভাই? বাড়ির পরিবেশ একদম নিরিবিলি। ইনান তার বেডরুম, বারান্দা, ছাদ
সবটা ঘুরে অবশেষে রান্নাঘরে পা বাড়ায়। মা কেমন আছো? ভালো। ইনান রান্নাঘরে একবার চোখ বুলিয়ে নেয়। ইতিকাকে না দেখতে পেয়ে কিঞ্চিত কপালে ভাঁজ পড়ে। মা ইতিবউ কোথায়? জানি না। জানি না মানে? সারাদিন সে তোমার সাথেই থাকে আর তুমি বলছো তুমি জানো না? আমার সাথে কি ফাইজলামি করছো? কথাটা ইনান একটু জোরেই বলল। দেখ, তোর সাথে আমার মা ছেলের সম্পর্ক। অবশ্য এই যে তুই আমার নারী ছেড়া ধন, এইটুকুই, এর বেশি কিছু না। তুই তোর মর্জি মতো চলিস, আমি আমার মতো। তোর সাথে ফাইজলামি করার ইচ্ছে কিংবা সময় আমার নেই। কথা এত পেঁচানোর মানে কি? যা বলবে সোজাসাপটা বলবে। নাসরিন ঘুরে দাঁড়ায়। কান্নার ফলে দু চোখে আরক্ত হয়ে আছে, চোখ ফুলে গেছে খানিকটা। দীর্ঘশ্বাস ছেড়ে ইনানের চোখে চোখ রেখে বলে, ইতিকা চলে গেছে কাল রাতেই। চলে গেছে মানে কি? ইনানের কটাক্ষের স্বর। কাল সে বলেছিল এমন বন্দি জীবন তার ভালো লাগছে না, তাকে এবার অন্তত মুক্ত দেওয়া হোক। কাল কি এমন হয়েছিল যার কারণে ইতিকা চলে যাবে বাড়ি ছেড়ে? তুই তার কথা অবমূল্যায়ন করলি কেন? মেয়েটা রাতে অনেক কান্নাকাটি করেছে, আমি তাকে সোজাসুজি বলেছি। তাকে বাড়িতে যখন আমি এনেছি তখন মুক্তটাও আমি করে দিলাম। আর যদি ইচ্ছে হয় তবে থাকুক এই বাড়িতে, ইচ্ছে না হলে চলে যেতে পারে। তারপর সে চলে যায়, চাইলে বাড়ির সিসি ক্যামেরা চেক করে দেখতে পারিস। মা! ইনান ধমকে উঠলে রাগটা হঠাৎ করেই মাথায় চড়ে বসেছে। কাকে রেখে কাকে গণধোলায় দেবে বুঝতে পারছে না সে। মিসেস নাসরিন চুপচাপ হাতের কাজ সারছেন, যেন ইনানের দিকে মন দেওয়া সবচেয়ে জঘন্যতম কাজ। মা তুমি জানো ওয়াসিম বাইরে ওত পেতে আছে। একবার যদি ইতিকাকে পাই তবে তবে কিচ্ছু ভাল লাগছে না। নাসরিন এবারও প্রতি উত্তর করলো না, তিনি তার কাজেই ব্যস্ত। ইনান দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসে। মেঝেতে পড়ে আছে একটু আগে ছিঁড়ে নেওয়া সেই ফুলটা। মিসেস নাসরিন মেঝেতে ফুলটা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। চাইলে তোর জীবনটাও এমন রঙিন ফোটা ফুলের মতো পবিত্র করতে পারতি, কিন্তু তুই বকে গেছিস। নিকশ কালো রাতের আধারে ডুবে আছে শহরখানি। 12 তলার বিল্ডিং এর ছাদে বসে শ্যাম্পেইনের বোতলে চুমুক দিচ্ছে ইনান। অলিদ তার পাশে বসে আছে থুতনিতে হাত দিয়ে। আর কত গিলবি? এবার তো থাম, নিচে চল, ঘুম আসছে আমার। অলিদের কথায় ঘুরে তাকায় ইনান। তার পাশে শ্যাম্পেইনের বোতলটা ছুঁড়ে মারে রাগনি। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ভেঙে যায় বোতলটি। তরাক করে লাফিয়ে ওঠে অলিদ। আব্বে শালা কি করছিস? মারবি নাকি আমায়? তোর ঘুম আসছে? অদ্ভুত, তোর ঘুম আসছে? আমি গত 3 দিন নির্ঘুমে আছি, এখন আমার ঘুম আসছে না। আমার ইতি বউ কোথায়? তার হদিস এখনো পেলাম না আমি। নিশ্চয়ই ওয়াসিম নিয়ে গেছে তাকে, এর বাইরে আর কোনো অপশন নেই। কেননা ওয়াসিম ছেলেটাও গত 3 দিন থেকে নিখোঁজ। আর ভাবি এই শহরটা চেনে না, একমাত্র ওয়াসিম ছাড়া তাকে কেউ সাহায্য করবে না। চিরুনির তল্লাশি চালিয়েও খুঁজে পেলাম না। অদ্ভুত। ওয়াসিমের সঙ্গে যদি কোনো কিছু সত্যি সত্যি হয়, সে যদি ওয়াসিমের সঙ্গেই যায়, তবে কসম কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। বেয়াদব মেয়ে, সাহস দেখে আমি অবাক হচ্ছি, আমাকে বয়কট করে এক্স নিয়ে ভেগে গেছে। ইনান মাতাল ভঙ্গিতে কথাগুলো বলে আরেকটা শ্যাম্পেইনের বোতল ছুঁড়ে ফেলে। অলিদ জানে ইতিকা কোথায় আছে, তাই নিশ্চিন্তে দিন কাটাচ্ছে সে। এতদিন ইনানের পাগলের মতো অবস্থা দেখে বেশ মজা নিয়েছে অলিদ। অন্তত এই ছেলেকে কবজা করতে ইতিকার পালিয়ে যাওয়াটাই মোক্ষম ছিল। ইনানকে রাগাতে মুখ খুলল অলিদ। তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর জন্য মেয়ের অভাব হবে না, অন্তত আরেকটা বিয়ে করতে পারবি। যে গেছে যেতে দে, ইতিকাকে মুছে ফেল মন থেকে। অন্ধকারের ঝাপসা চোখে অলিদের অবস্থান বোঝার চেষ্টা করছে ইনান। অবশ্য কয়েক মিনিটে খুঁজেও পায়। তৎক্ষণাৎ ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে অলিদের উপর। হঠাৎ আক্রমণে মেঝেতে গিয়ে ঠেকে দুজনে। অলিদের মেরুদণ্ড যেন ভেঙে চুরমার হয়ে গেছে। অসহ্য ব্যথায় আর্তনাদ করার আগেই ইনান তার গাল চেপে ধরে। সাহস কম না তোর? আমার বউ আমি ছাড়বো মানে কি? এমনি এমনি বিয়ে করিনি, তাকে চাই বলে করেছি। আরে ছাড় শালা, যদি এতই দরদ থাকতো তবে সেদিন ইতিকার কথা রাখলি না কেন? বাড়ির বাইরে গেলি কেন? তার উপর মিথ্যা বলেছিস তুই মিটিংয়ে আছিস, কিন্তু তুই গোপন আস্তানায় ছিলি। অলিদের কথায় হাতের বাঁধন আলগা হয়ে যায় ইনানের। ইতিকা জানলো কি করে আমি মিটিংয়ে যাইনি, গোপন আস্তানায় গেছি? অলিদ এবার থতমত খেয়ে যায়। কি উত্তর দিবে ভেবে পেল না সে। অপরদিকে মাতাল ইনান ধীরে ধীরে নুইয়ে যাচ্ছে। শরীরের শক্তি তার ধীরে ধীরে ইতি টানছে। আজ সজ্ঞানে থাকলে, সত্যিটা জানলে অলিদের গর্দান নিতেও দুবার ভাবত না ইনান। তা ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে অলিদ। ভার্সিটিতে সুফিয়ার সাথে একটু কথা বলার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় আছে অলিদ। আজ তাদের এক্সামের শেষ দিন। এবারের এক্সামটা আর দেওয়া হলো না ইনান এবং অলিদের। তবে সুফিয়ার বাবা এক্সামের দরুনে মেয়েকে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দিয়েছেন। যদিও
সর্বাবস্থায় তাকে নজরদারিতে রাখা হচ্ছে। সুফিয়াকে আসতে দেখে এগিয়ে গেল অনিত। হেই, এক্সাম কেমন হলো সুফু? কচু পড়া এক্সাম দিয়েছি, কোনো কিছু কমেন্ট পড়েনি। সামনের ছেলেটার কাছ থেকে সব দেখে লিখেছি, এক কথায় ফুল কপি। বাহ বাহ, এই তো আদর্শ স্টুডেন্ট। তোরা মাইয়ারা এটা ভালোই পারিস। এক্সাম হলে আমাদের মতো অবলা ছেলেদের একটু মিষ্টি কথা বলে পটিয়ে সুন্দরভাবে পুরো খাতাটা কপি করতে পারিস। অলিদের কথায় তেতে উঠল সুফিয়া। ঠাটিয়ে 2 চড় দেব। তোর মতো নাকি রে আমি? আমি ভালো স্টুডেন্ট, বাট এক্সামের আগে পড়তে পারিনি, তাই এমন দশা। সুফিয়ার কথার মাঝে এগিয়ে এলো সুফিয়ার গাড়ির ড্রাইভার। আপা, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি চলুন, স্যার আবার রেগে যাবেন। সুফিয়া কিছু বলার আগেই অলিদ আপাতমস্তক ছেলেটাকে দেখে নিল। দেখেই বোঝা যাচ্ছে অবিবাহিত ছেলে। অলিদ সুফিয়ার হাত টেনে পিছিয়ে নিয়ে ছেলেটার সামনে নিজে এগিয়ে আসে। আপনার স্যার কোথায়? অফিসে আছেন, আমাকে বলল আপাকে নিয়ে যেতে। বাড়ি ফিরবে কখন তোমার স্যার? মিটিং আছে, বেশ রাত করেই ফিরবেন। তোমার বউ আসছে নাকি গার্লফ্রেন্ড? এবার অলিদের প্রশ্নে থতমত খেয়ে যায় ছেলেটি। চোখ ছোট করে সুফিয়ার দিকে একবার তাকিয়ে আবার অলিদের দিকে তাকায়। গার্লফ্রেন্ড আছে? বাহ বাহ, বেশ ভালো। তোমার স্যারের ম্যাডামকে ফোন করে আমি বলে দেব ওনার মেয়ে আমার সাথে আছে। আর স্যারকে তুমি ফোন করে বলবে সুফিয়া আপাকে তুমি বাড়ি পৌঁছে দিয়েছো। বুঝতে পেরেছো? কিন্তু কোনো কিন্তু নয়। এই 1000 টাকা রাখো, গার্লফ্রেন্ড নিয়ে আজ ঘুরতে যাও। আর যা শিখিয়ে দিয়েছি সবটা বলবে। এবার ফুটো এখান থেকে। ছেলেটি বড় বড় পা ফেলে চলে যায়। অপরদিকে সুফিয়া আহাম্মক বনে তাকিয়ে আছে অলিদের দিকে। তুই ছেলেটাকে 1000 টাকা দিয়ে দিলি? তোর কি টাকা বেড়ে গেছে নাকি? না, আমার টাকা বাড়বে কেন? আমার আবার অত টাকা পয়সা নেই। 1000 টাকার নোটটা তোর ছিল। মানে? অলিদ সুফিয়ার দিকে পার্সটা ছুঁড়ে দেয়। এই নে তোর পার্স, তোর ব্যাগ থেকে নিয়েছি, আর টাকাটাও তোর ছিল। সুফিয়া পার্সটা হাতে নিয়ে অলিদের পিঠে কিল বসায়। লেকের পারে বাদামের খোসা ছাড়াতে ব্যস্ত অলিদ। বেশ যত্ন নিয়ে বাদামের খোসা ছাড়িয়ে সুফিয়ার হাতে তুলে দিচ্ছে, যেন এটাই তার বর্তমানে একমাত্র কাজ। আর কাজটি সঠিকভাবে পালন না হলে বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে। সুফিয়া অলিদের হাত থেকে বাদাম নিয়ে ভ্রুযুগল কিঞ্চিত কুচকে বলে, ঘটনা কি? আজ এত আদর আদর ভাব? আমি আমার হবু বউকে আদর যত্ন করেছি, তাতে তোর কি? এবার অবজা। কথাটি মনে মনে বলে ঠোঁট টিপে হাসে অলিদ। এই কথা তার সামনাসামনি বলার সাহস নেই। অলিদ, উত্তর দিচ্ছিস না কেন? আর হাসছিস কেন? না, এমনি অনেকদিন পর আড্ডা দিচ্ছি, তাই আর কি। ইনান কোথায় রে? সে আছে ইতিকাকে খোঁজার জন্য, এদিক থেকে সেদিক পাগলের মতো খুঁজছে। শুনেছি আজ ওয়াসিমের সম্পর্কে হালকা পাতলা তথ্য পেয়েছে। ওয়াসিম যে সিলেট আছে সেটা আজ জানলো ইনান, তবে তার সাথে কি ইতিকা আছে কিনা তা জানতে পারেনি। ওয়াসিমের নামটা শুনতেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল সুফিয়ার। তবুও নিজেকে আবার সংযত করে প্রশ্ন ছুড়ে দেয়, আচ্ছা, আমরা কি ইনানের ভালো করছি নাকি মন্দ? ছেলেটা যে রাত দিন এক করে মেয়েটাকে খুঁজছে, আর আমরাই যে ইতিকার ব্রেন ওয়াশ করে ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি, বিষয়টা যদি সে জানে তবে? বুঝতে পারছিস তুই? ভুলেও এই কথা মুখ থেকে বার করবি না সুফু। ইনান চিলের চোখ দিয়ে ঘুরে, বলা তো যায় না, আমাদেরও সন্দেহের তালিকায় ফেলে দেবে। হ্যাঁ ঠিক। শোন, ইতিভাবে বাড়ি থেকে সেদিন রাতেই বেরিয়ে যায়। আমি ভেবেই নিয়েছিলাম সে হয়তো ফ্ল্যাটে আসবে। আমি গাড়ি নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমি ভেবে রেখেছি দেখা তো হবেই, তখন এক ব্যবস্থা করব। কিন্তু তিনি উল্টো পথে হেঁটে গেলেন। আগে ওয়াসিমের সাথে যোগাযোগ করে তার বাড়িতে পৌঁছে যায়। সেদিন রাতে দুজনে গ্রামে চলে যায়। আর ইতিভাবে ওয়াসিমের কাছে 7 দিন সময় চেয়েছে গ্রামে থাকার, আর ততদিন গা ঢাকা দেবেন তিনি। ওয়াসিম তো খুশিতে গদগদ হয়ে কাজের সূত্রে সিলেট চলে গেছে। 7 দিন পর ইতিকা ওয়াসিমের সঙ্গে যেদিকে দু চোখ যায় চলে যাবে। কিন্তু বোকা ওয়াসিম তো জানে না তার বাবা সাহাবুদ্দিনকে আমি আগে সবকিছু জানিয়ে দিয়েছি, আর তাই তিনি কৌশলে তাকে সিলেট পাঠিয়ে দেয়। আর ইনান যদি ইতিভাবে শর্তে রাজি থাকে তবেই সে বাড়ি ফিরবে। যদি ইনান নিজের মামুর কথায় এবারও টক্কর দেয় তবে আমাদের আর কিছু করার নেই, আমরা ইতিকাকে আড়াল করে দেব। ইব্রাহিম আঙ্কেল বলেছেন তার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেবেন। আমি জানি তুই আঙ্কেল আন্টি সবাই ইতিকার বিষয় জানিস। যদি খবরটা ইনান পায় তবে কি হবে? আরেকটা অশান্তি শুরু হবে, তবে যা হচ্ছে হতে দে। প্রভাতের আলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেখি স্বচ্ছ জলে পা ডুবিয়ে বসে আছে রমণী। দু চোখে তার উদাসীনতা, কোনো কিছু পাওয়ার অভিলাষ যে তাকে মুচড়ে দিচ্ছে ভেতরটায়, তা প্রকাশ করতে পারছে না সে। বিস্তীর্ণ দিঘিটায় ফুটে আছে কচুরিপানার ফুল। দেখি শেষ প্রান্তে আকাশ চিরে বেরিয়ে আসছে উত্তপ্ত রক্তিম লালের দিনমণিটা। সেদিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে রমণী।
দিঘির জলে দুপা নাড়িয়ে তৃপ্ত হচ্ছে বারংবার। মাথায় ঘোমটাটা সরিয়ে কোমর সমান ঢেউ খেলানো চুলগুলো একপাশে আঁচড়ে রাখে। এই সময় এই দিকটায় কেউ আসে না বললেই চলে। গ্রামের বাড়িটায় উঠান শেষে একটা বড় পরিষ্কার পুকুর আছে, সেই পুকুরটা ব্যবহার করে সবাই। অপরদিকে এই দিঘিটি ইতিকার ফুফির ঘর থেকে কিছুটা দূরেই। দিঘির পাড়ে বেশ কয়েকটা পাটাতন রয়েছে, যার কারণে ইতিকার বসতে বেশ সুবিধাই হয়। ওয়াসিমের কাছ থেকে 7 দিনের সময় নিয়েছে ইতিকা, যার মধ্যে 5 দিন পূর্ণ, আজ 6ঠ দিন শুরু। অপরদিকে ইনান প্রায় 4 বার এসেছে এই বাড়িতে। প্রতিবারই ইতিকা পালিয়েছিল রান্নাঘরে, ভাঙা আলমিরাটার পেছনে। সেই ইনানের কাছে কিছুতেই ধরা দেবে না, তবে ইনানকে যে তার চাই, খুব করে চাই। দিঘির জলে হাত ভেজালো ইতিকা, উদাস কণ্ঠে একটি গান আওড়ালো। প্রেমে পরা বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ। আচমকা ইতিকা অনুভব করে তার উন্মুক্ত পিঠে কেউ ঠোঁটের স্পর্শ করেছে। উত্তেজিত হয়ে কিছু বলার আগেই ব্যক্তিটি পেছন থেকে তার 2 বাহু চেপে ধরে এবং গভীরভাবে অধর ছোঁয়াতে থাকে। মেয়েটি উপায়ন্তর না পেয়ে ঝাঁপিয়ে পড়ে স্বচ্ছ দিঘির জলে। বেশ দূরে না যাওয়ায় মাটির স্পর্শ পায় সে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে কপালের দিকে আছড়ে পড়া চুলগুলো পেছনে ঠেলে হন্তদন্ত হয়ে তাকায়। সামনে তাকিয়ে মানবটিকে দেখে বাক্যহীন কিংকর্তব্যবিমূঢ় সে। গত কয়েকদিন যখন নিজের বউকে খুঁজতে খুঁজতে পাগলের মতো অবস্থা, তখন নিরুপায় হয়ে আবারও গ্রামে ফিরে আসে ইনান। এবার বাড়িতে সোজাসুজি প্রবেশ না করে পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করে। হঠাৎ চোখে পড়ে দিঘির পাটাতনে বসে আছে একটি মেয়ে। তাকিয়ে দেখে অনাবিল দিঘির জলে তাকিয়ে আছে অনাবিল দিঘির জলে। দূর থেকেই ইনান চেনে নেয় এটাই তার ইতিবউ। বেশ কিছুক্ষণ ইতিকার পাশে শব্দহীন বসেছিল সে। যখনই ইতিকা গান আওড়ালো, নিজেকে আর স্থির রাখতে পারল না। উন্মুক্ত পিঠে মাথা নুইয়ে অধর স্পর্শে ব্যস্ত সে। ইতিকার প্রশ্নের উত্তর দিল না ইনান। হলুদ বর্ণের সূর্যটা ধীরে ধীরে আলো ছড়িয়েছে ব্যাপক। হলুদ কমলার মিশ্রিত আলো ইতিকার চুলে গায়ে ছুঁয়ে যাচ্ছে যেন আদুরে ভাবে। দেখলেন ইতিবউ, চলে গিয়ে কি লাভ হলো? সেই তো আমি আপনার সামনে হাজির। ইতিকা এখনো নিজেকে স্বাভাবিক করতে পারেনি। অবাক চোখে তাকিয়ে আছে বিভৎস পুরুষটার দিকে। উঠে আসুন, আমাদের বাড়ি ফিরতে হবে। আমি আপনার সঙ্গে কোথাও যাব না। আমি আমার ভিটে মাটিতে পড়ে থাকবো। সিরিয়াসলি আপনার ভিটেমাটি? আপনার ফোপা ফোপিকে এক ইশারা করলে এক্ষুনি বের করে দেবে। তার থেকে ভালো উঠে আসুন, সম্মানের সাথে আমার বাড়িতে নিয়ে যাব। সম্মান তো একবার ভাঙেননি, বারবার ভেঙেছেন। আপনাকে শর্ত দিয়েছি, বাইরে এভাবে চলাফেরা বন্ধ করুন। বাবার ব্যবসায় হাত লাগান, অযথা নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। এত কথা শুনতে চাই না ইতিবউ, চলুন আমার সাথে। যা করেছেন তার জন্য আপনাকে মাফ করেছি, এটাই অনেক। যাব না আমি। আপনার যেদিকে ইচ্ছে আপনি চলে যান, আর আমায় শান্তিতে বাঁচতে দিন। শান্তি? আমায় ছাড়া না আপনার শান্তি হবে আর না আমার শান্তি হবে। উঠে আসুন। উঠবো না। আমি কি ঝাঁপ দেব? আমি কিন্তু সাঁতার জানি। ইতিকা উঠল না। সে এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ইনান ইতিকার কাণ্ড বুঝতে পেরে পাটাতনে বসে আছে। অপরদিকে ইতিকা ঠোঁট বাঁকিয়ে সাঁতার কেটে একটু মাঝামাঝিতে চলে যায়। ডুব সাঁতারে পানি থেকে লাফিয়ে উঠতেই ইতিকার দিকে তাকিয়ে ইনান বাক্রুদ্ধ হয়ে যায়। এ যেন জলপরি। সর্বাঙ্গ দেহে জলে টইটুম্বর, নাক ঠোঁট চুইয়ে চুইয়ে পানি টপ টপ করে পড়ছে দিঘির জলে। ইতিকা চুলগুলো পেছনে ঠেলে সূর্যের দিকে তাকায়। কিছুটা এগিয়ে এসে কচুরি পানার ফুল ছিঁড়ে কানে গুজে নেয়। ইনান তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার সর্বাঙ্গ সুন্দরী বউ, এত স্নিগ্ধ, এতটা কোমলমতি তোমায় আগে লাগেনি। আজ তো আমার দিঘির অগাধ জলের উপরে ঈর্ষা হচ্ছে। আমার কোমলমতিকে ছোঁয়ার ভাগ্য তার হয়েছে, অথচ আমি কে? আমাকে রাখে দূরে আড়ালে, তার ভালোবাসার আবডালে। ইতিকা ঘুরে তাকিয়ে ইনানকে উদ্দেশ্য করে বলে, ফিরে যান, আমি ফিরবো না আপনার সঙ্গে। আমার কি একটাই অপরাধ, আমি মামুর সঙ্গ দিচ্ছি বলে? যদি বলি হ্যাঁ তাই, আপনি আপনার মামুর সঙ্গতা ছেড়ে দিন। আমি কিন্তু আত্মীয়তা ছাড়তে বলিনি, সির্ফ সঙ্গতা, রাজনীতি, মারামারিগুলো ছাড়তে বলেছি। ইনান উঠে দাঁড়ায়। হঠাৎ তার রাগ মাথা চারা দিয়ে বেড়েছে। তাকে যেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে ইতিকা। হাতে এক কোষ জল নিয়ে ছুঁড়ে দেয় ইনানের দিকে।
জলের স্পর্শে ঘুরে তাকায় ইনান। ইতিকা কোমরে হাত গুজে বলে, অন্তত একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করা ওয়াসিম ছাড়া এই ভুবনে কেউ করেনি। ছেলেটা মন্দ হলেও আমার জন্য আশীর্বাদ স্বরূপ। ইতিকা ঘুরে দাঁড়ায়, হলুদ সূর্যটার দিকে তাকিয়ে থাকে চোখ কুচকে। অপরদিকে ইনানের কাছে ইতিকার কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার মতো। রাগে হন্তদন্ত হয়ে মাঝপথে থেমে যায় ইনান। পকেটে বেশ শব্দ করে ভাইব্রেট হচ্ছে ফোন। নাসরিনের নাম্বার দেখে দ্রুত ফোন রিসিভ করে সে। হ্যাঁ মা, বলো কি হয়েছে? তোর মামু আংটি নিয়ে বেশ কয়েকজন মুরব্বী নিয়ে আমাদের বাসায় এসেছে। আজ নাকি তোর আর রুমুর এঙ্গেজমেন্ট হবে। ইতিকা যেহেতু চলেই গেছে, তবে আর দেরি নয়, রুমুর সাথেই তোর বিয়ে দিতে চায় ভাইজান। তোর বাপ রেগে বোম হয়ে আছে। আমার শেষ কথার এক কথা, মা হয়ে ছেলের খারাপ চাইবো না। ইতিকা ছাড়া এ বাড়িতে অন্য কেউ বউ হয়ে এলে তোকে আমি ত্যায্যপুত করতে দুইবার ভাববো না। আমি আমার ভাইকে বিশ্বাস করি না, এটা মাথায় রাখিস। নাসরিন খট করে ফোনটা কেটে দিলেন। একের পর এক ঝামেলা তাকে বিষিয়ে তুলছে। ইতিকাকে ছাড়া সে থাকতে পারবে না। অপরদিকে আজ একা বাড়ি ফিরলে ঝামেলায় পড়বে। কি করবে সে? তার মায়ের বলা শেষ কথাটা ভাবিয়ে তুলছে তাকে। ইনান অলিদের নাম্বারে কল করে কিছুটা স্থির কণ্ঠে বলে, আমি ইতিবউকে ছাড়া থাকতে পারবো না। আমার এখন কি করা উচিত? বলেদের মতো কথা বলিস কেন? এসব ভংসং ছাড়, ইতি ভাবিকে নিয়ে থাক, দেখবি সুখে থাকবি। ইনান ফোন অফ করে আবারও দিঘির পাড়ে যায়। ইতিকা অন্যদিকে মুখ করে কচুরি পানার ফুল ছিঁড়তে ব্যস্ত। ইতিবউ, আমি যদি আপনার সব কথা মেনে নেই তবে কি ফিরে আসবেন? অবশ্যই। তবে বেশ, কবুল, আপনার সব শর্ত কবুল। ইতিকা ঘাবড়ে গেল। হঠাৎ ইনানকে এত নার্ভাস লাগছে কেন? ইনান ছটফট করে পানিতে নেমে যায়। ইতিকাকে ইশারা করে এগিয়ে আসতে। ইতিকাও জড়বস্তুর ন্যায় মুঠো ভর্তি কচুরি পানার ফুল নিয়ে এগিয়ে এলো ইনানের কাছে। ইনান ফুলগুলো নিজ হাতে তুলে নেয়। ইতিকার দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ে। ফুলগুলো বাড়িয়ে এক গাল হাসি দিয়ে বলে, হাজারটা জড়তা হলে আমি আপনার কাছে আমার জীবন সমর্পণ করিলাম ইতিবউ। দ্বীপ্রহরে নীল আকাশটা হঠাৎ কালো মেঘে ঢেকে আছে, তার সাথে ভারী বর্ষণ। আধার পরিবেশে ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে মেঘের গুমগুম শব্দ। ইনান শার্টের হাতা ভাঁজ করে বারান্দা থেকে মাথা তুলে একবার আকাশটা দেখে নিল। না, বৃষ্টি থামার নাম নেই। আজ যেন আকাশ উত্তাল হয়েছে, ধরণী ভিজিয়ে সতেজ করার বাহানায়। সকালে ইতিকাকে নিয়ে বাড়ি ফিরতে চাইলেও ইতিকার ফুফা ফুফি কিছুতেই বাড়ি ফিরতে দিলেন না। তারা দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনে মত্ত হয়ে উঠলেন। আধার গ্রহণ শেষে শহরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ইতিকা। হঠাৎ ভারী বর্ষণ শুরু, তারপরেই তারা বন্দী। একটা কথা ছিল। ইতিকার ভরাট কণ্ঠ শুনে ঘুরে তাকায় ইনান। ইতিকা দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। বলুন। ওয়াসিম কোথায় আছে কিছু জানেন কি? গত 3 দিন তার কোনো খোঁজ পাচ্ছি না। ওয়াসিম নামটা শুনতেই ইনানের সর্বাঙ্গ যেন ঈর্ষায় জ্বলে পুরো ছারখার হয়ে যায়। এত মায়া কেন ছেলেটার জন্য? কিসের এত আকুলতা? আপনার তো দেখছি সবার জন্যই মাথা ব্যথা হয়, একমাত্র আমি ছাড়া। ইনান শান্ত সুরে কথাটা বললেও তার কণ্ঠে যে কতটা রাগ মিশ্রিত আছে তা ইতিকা ভালোভাবেই বুঝে নিয়েছে। সে হালকা করে ঢোক গিলে ইনানের দিকে তাকালো। আসলে তার সাথেই গ্রামে এসেছি, এরপর 2 দিন কথা হয়েছে, গত 3 দিন কোনো কথা হয়নি। তাছাড়া সে আমার উপকার করেছে, আর তার খোঁজ খবর যদি আমি না রাখি বেইমানি হয়ে যাচ্ছে না বিষয়টা? ইতিকার সহজ স্বীকারোক্তি, তবে রাগ লাগলো ইনানের। 2 হাতের মুঠো করে এগিয়ে গেল ইতিকার দিকে। ইতিকা মাথা নুইয়ে 2 কদম পিছিয়ে যায়। তাদের অবস্থানের মাঝে আর সামান্য ব্যবধান আছে বলা চলে। ইনান বাজখাই গলায় কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় ইতিকার সমবয়সী ফুফাতো বোন মিহি। ইতিকা, আম্মা তোকে ডাকে। ইতিকা ইনানকে ঠেলে সরে যায়। দ্রুত মাথায় ঘোমটা টেনে বারান্দায় পার করে ঘরে প্রবেশ করে। মিহি থতমত খেয়ে তাকিয়ে আছে ইনানের দিকে। সে বুঝতে পারেনি ইতিকা এবং ইনান দুজনে এত কাছে ছিল। এইভাবে যদি বুঝতো তবে ভুলেও এদিকটায় পা বাড়াতো না। মিহি, এদিকে আসো। ইনানের ডাক শুনে স্থির হয়ে দাঁড়িয়ে যায় সে। কিছু বলবেন দুলাভাই? দুলাভাই ডাকটা শুনে মনে কেমন যেন উড়ু উড়ু করছে ইনানের। তার ঠোঁটের কোণে হাসির আভাস পাওয়া গেল। এক হাত কোমরে দিয়ে অন্য হাত দিয়ে সামনে থাকা চুলগুলো বেশ স্টাইল করে পেছনে সরিয়ে ঘুরে তাকালো সে। বুকের বাম পাশটায় আবেগী ভঙ্গিতে হাত দিয়ে নিজেও বিড়বিড় করে বলে, দুলাভাই। দুলাভাই, কিছু বলবেন? ইনান আবারও ঘুরে তাকায়। হাত ইশারায় ডাকতে থাকে মিহিকে।
আমাকে এত ভয় পাও কেন? সবসময় দূরে দূরে থাকো, অদ্ভুত। আমাকে দেখলেও ছুটে পালিয়ে যাও। কই, আমি আবার কখন পালালাম? মিথ্যা বলছো আমার সঙ্গে? মিহি এবার থতমত খেয়ে যায়। মিনমিনিয়ে চোখ ছোট ছোট করে বলে, বিয়ের দিন যে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে এসেছেন, গাড়িতে করে রামদা, পিস্তল, ভাবতে আমার ভয় লাগে। মিহির এমন প্রতিউত্তরই আশা করছিল ইনান। মুখে গম্ভীর্য ভাব রেখে বলে, আমি ছেলেটা খারাপ নই, আর এখন আরো ভালো হয়ে যাব। তোমার বোনের পবিত্র ছোঁয়া পেয়েছি কিনা, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারো। যাই হোক, একটা প্রশ্ন করি তোমায়, আমার সোজাসাপটা উত্তর চাই। জি বলুন। এই কয়েকদিন আমার অনুপস্থিতিতে ইতিবউ কি আমায় মিস করেছে? তোমায় কিছু বলেছে সেই ব্যাপারে? রাত দিন এক করে কেঁদেছে, নির্ঘুম রজনী পার করেছে, খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছিল। এবার আপনি বুঝেন, সে কি আপনাকে মিস করেছিল? আমার জন্য নাকি অসীমের জন্য কেঁদেছিল? বিশ্বাস করব কি করে? বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার বিষয়। আমি সত্যটাই বলেছি, এর বাইরে আমার আর কিছু বলার নেই দুলাভাই। টিনের চালায় ঝমঝম বৃষ্টির শব্দ ক্রমশ বেড়ে চলেছে। বিদ্যুৎ নেই বিকেলের পর থেকে। ঘরে লণ্ঠনের লাল টিমটিমে আলোর পাশে বসে আছে ইনান। ইতিকার সাথে আর খুব একটা কথা হয়নি অবশ্য। মেয়েটাই কেমন যেন দূরত্ব নিয়ে চলছে, কিন্তু কেন বুঝতে পারছে না সে। প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আকাশের হাগ ধীরে ধীরে ক্রমশ বেড়েই চলেছে। ইতিকা রুমে ঢুকলো ভেজা চুল নিয়ে। গায়ে তার এক রাঙা লাল শাড়ি, শাড়িটির কিনারায় বেগুনি সুতার কাজ। লণ্ঠনের টিমটিমে আলোতে বেশ দেখতে লাগছে মেয়েটাকে। আপনি থাকতে পারবেন তো এই খাটে? আপনার রুমে খাটের মতো আমার খাট কিন্তু নরম নয়, বেশ শক্ত। তাছাড়া টিনের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছে, স্যাঁতস্যাঁতে গন্ধ ছড়িয়ে আছে চারদিকে। আপনার থাকতে নিশ্চয়ই অসুবিধা হবে। আমি মাফ চেয়ে। ইতিকা কথা শেষ করার আগেই ইনান তার হাত টেনে কাছে বসিয়ে দেয়। ভেজা চুলগুলোতে হাত বুলিয়ে মত্ত হয়ে যায় ভেজা চুলের গ্রানে। ইতিকা চোখ বাঁকিয়ে তাকায় ইনানের দিকে। ছেলেটা যে এখন প্রমত্ত হয়ে আছে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। কিছু বলছেন না যে? চুল ভেজা কেন? গোসল করেছো এই রাতে? না না, আসলে পুকুর পাড়ে গিয়েছিলাম একটা কাজে, ভিজে গেছি, তাই একেবারে পুকুর থেকে গোসল করে এসেছি। একা কেন গেলে? আমাকে নিয়ে যেতে, দুজনে একসাথে ভিজতাম। এটা আপনার শহর নয়, রোমান্টিক মুড নিয়ে আমাকে সহ ভিজবেন। এটা গ্রাম। আমরা স্বামী স্ত্রী হলেও সবাই কুবাত রটিয়ে দেবে। ইনান খানিকটা সরে গেল ইতিকার পাশ থেকে, থম মেরে বসে রইল হারিকেনের দিকে তাকিয়ে। ইতিকা বুঝতে পারছে না হঠাৎ কি হলো ছেলেটার। রেগে গেলেন কেন? আমি কি ভুল বলেছি? ওয়াসিমের সাথে যখন প্রেম করতে তখন কি তোমার গ্রামের মানুষ কুবাত রটায়নি? ইতিকা নড়ে উঠল। প্রতিটি কথার ভাজে ভাজে ওয়াসিমের কথা না তুললে মনে হয় ছেলের শান্তিই নেই। ওয়াসিমের সাথে আমার প্রেম গ্রামের সবাই জানতো। তাছাড়া আমাদের দেখা হতো খুব কম। যতবার দেখা করেছি মিহি দূর থেকেই আমাদের পাহারা দিয়েছে। আর একটা কথা, আপনার কথাবার্তার ধাঁচে অন্য কিছু প্রকাশ পাচ্ছে। আমি প্রেম করেছি এই না, সতীত্ব বিলীন করেছি। ওয়াসিম শুধু একবার আমার হাত ছোঁয়ার অনুমতি পেয়েছে, এছাড়া বেশি কিছু নয়। কথাগুলো শেষ করে উঠে চলে গেল ইতিকা। এখানে আর বসে থাকার মতো কোনো যুক্তি পেল না সে। টিনের ফাঁক দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে রুমে। লণ্ঠনের টিমটিমে আলোতে তাকিয়ে আছে ইতিকা, দু চোখ ঘুমবিহীন, মাথায় চেপে আছে হাজারটা চিন্তা। পাশে শুয়ে আছে ইনান। বৃষ্টির গতিক থেমে গেছে প্রায় অনেকক্ষণ যাবৎ। দূর থেকে কানে আসছে আকাশের গুমগুম শব্দ। হঠাৎ দমকা বাতাস শুরু। লণ্ঠনের তেল ফুরিয়ে যাওয়ায় নিভে গেছে তৎক্ষণাৎ। আকাশের ডাক হঠাৎ প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। মেঘের গর্জনে যেন পুরো ঘরটাই নড়ে উঠছে। ইতিকা ভয় পেয়ে যায়, আঁকড়ে ধরে গায়ের কাঁথাটা। আকাশের প্রতিধ্বনিকে মাতিয়ে ঝুমঝুম বৃষ্টি শুরু। গায়ে কাটা দিয়ে উঠল ইতিকার। অন্ধকার রুম, তার সাথে আকাশের এমন বিভৎস ডাকে দু আঙুল কানে গুঁজে দিল। তাতেও কোনো লাভ নেই। আজ বজ্রপাত যেন তাকে ভয় দেখাতে প্রস্তুত। এমন ভীতিকর পরিস্থিতিতে কান্নার মতো অবস্থা ইতিকার। আজ যদি পাশে মিহি থাকতো, তবে তার হাতটা জড়িয়ে রাখতো, দুজনে মিলে কথার তালে ভয়টা কাটিয়ে তুলতো। তবে এখন পাশে আছে ইনান, যাকে সে চাইলেও ছুঁয়ে দিতে পারবে না, বলতেও পারবে না আমার ভয় লাগছে, জড়িয়ে নিন আমায় আপনার বক্ষ পিঞ্জরে। মানুষটার কি ঘুম পাচ্ছে? মানুষটা কি শান্তিতে ঘুমাচ্ছে? আকস্মিক অন্ধকার রুমটা বিদ্যুৎ চমকানিতে আলোকিত হয়ে যায়। আকাশ থেকে আছড়ে পড়ে বজ্রপাত। তৎক্ষণাৎ যেন কেঁপে ওঠে ধরণী। ইতিকা ভয় আড়ষ্ট হয়ে যায়। সহসা পেছন থেকে কেউ তার ঘাড়ে বেশ জোরেই দেয় টান।
কিছু বুঝে ওঠার আগে ইনানের বক্ষপিঞ্জরায় আড়াল হয়ে যায় সে। ভয় পাবেন অথচ মুখ ফুটে বলবেন না, বললে কি জাত চলে যাবে? ইতিকা কথার উল্টো পিঠে আর কথা খুঁজে পেল না। কিছু বলতে যাবে তার আগেই কপালে অনুভব করে উষ্ণ ছোঁয়ার। ইনান বেশ গভীরভাবে তার কপালে অথর ছুঁয়ে দিয়েছে। যখনই ভয় পাবে, একা একা লাগবে, নিঃসঙ্গতায় ভুগবে আর কাঁদতে ইচ্ছে হবে, চলে এসো এই রক্তটা মানুষটার বক্ষস্থলে, যে তোমায় সঙ্গ দিতে সর্বদা প্রস্তুত। ইতিকা মাথা তুলে তাকাতে চাইল ইনানের দিকে, কিন্তু অন্ধকার ঘরটায় রকচটা ব্যক্তির মুখটা দেখতে পেল না। ক্রমশ বাড়তে থাকে বিদ্যুৎ ঝলকানি। ইতিকাও গুটিয়ে যায় ইনানের বক্ষস্থলে। ভয়টা যেন নিমেষে পতিত হয়েছে তার মন থেকে। বসার ঘরে বেশ চিন্তিত মুখ নিয়ে সিগারেট টানতে ব্যস্ত বাহারুল ইসলাম। তার সামনে বসে আছে ইফতিহার ইনান। তুমি তাহলে ওই মেয়েটার জন্য নিজের মামার প্রস্তাব নাকচ করলে? বাহ, এই ছিল এতদিনে কোলে পিঠে মানুষ করার ফল। রুমুকে আমি নিজের বোনের চোখে দেখি মামু, তার সাথে বিয়ের প্রসঙ্গ এলো কি করে? আমি তো আর তোমায় নিজের ছেলে ভাবিনি, আমি নিজের বাড়ির জামাই করার আশায় ছিলাম। ইরান ফস করে শ্বাস ছাড়ল, মাথাটা কিঞ্চিত নুইয়ে সহসা কথার পিঠ ঘুরিয়ে দিল। আরেকটা কথা ছিল মামু, আমি তোমার কাজটা ছেড়ে দিচ্ছি, রাজনীতির পথে আর হাঁটছি না, ভাবছি এবার নিজেই কিছু একটা করব। ইনানের কথা শুনে বাহারুল ইসলামের মাথায় বিনা মেঘে বজ্রপাত পড়েছে। কি বলছো এসব? ভবিষ্যৎ পথ তোমাকে দেব বলে ঠিক করে রেখেছি, আর তুমি? একদম ঠিক বলছি আমি। দুঃখিত মামু, অন্য কাউকে আমার স্থানে বসিয়ে নাও, আমার থেকেও যোগ্য মানুষ পাবে তুমি। বাহারুল ইসলাম কিছু একটা ভাবলেন, চোখে মুখে তার অদ্ভুত হাসির ঝলক দেখা মিলল। বেশ, তবে তুমি তোমার মতো চলো, আমি তোমার স্থানে ওয়াসিমকে মনোনীত করলাম। বাহারুল ইসলামের এমন একটি কথা কিছুতেই আশা করেনি ইনান। হঠাৎ রাগটা যেন মাথা চড়ে বসেছে। ওয়াসিম, শত্রুকে আজকাল দলে ঢোকানোর জন্য এত দিশেহারা হয়ে গেলে কেন তুমি? বুঝতে পারছি না আমি তোমার মতিগতি। আপন যখন পর হয় তখন বন্ধু শত্রু হলে কি সমস্যা? আমি তো কোনো খুঁত খুঁজে পাইনি। ইনান আর এক মুহূর্তও দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বসার ঘর থেকে। সবটা এলোমেলো হয়ে যাচ্ছে, সবটা। অলিদের পাশে বসে তীর তীর করে কাঁপছে ইতিকা, হাতে তার অলিদের ফোন। ফোনের বিপরীত থেকে শোনা যাচ্ছে কর্কশ কণ্ঠের ওয়াসিমের কথা, যে কিনা এক নাগারে বকে যাচ্ছে ইতিকাকে। এবার থামো ওয়াসিম, তোমার যুক্তিহীন তর্ক বেশ অনেকক্ষণ যাবৎ হজম করছি। আমার কথা তোমার কাছে যুক্তিহীন? 7 দিন সময় চেয়েছো তুমি, আমি দিয়েছিলাম। আর 6 দিনের দিন সুরসুর করে চলে আসলে ইনানের হাত ধরে। বাহ বাহ, এই ছিল তোমার মনে? যা হয়েছে ভুলে যাও, আমি আমার রাস্তায়, তুমি তোমার। এত সহজ নয়, এর শেষ আমি দেখে ছাড়বো। যা ইচ্ছে হয় দেখো, আমি আমার রাস্তা বেছে নিয়েছি, তাই এটাই শেষ কথা। ইতিকা কথাটা বলে ডান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। হঠাৎ দরজার সামনে থেকে কানে আসে চেনা পরিচিত কারো কণ্ঠ, যা শুনে অলিদ এবং ইতিকা দুজনেই চমকে যায়। কার সাথে কথা বলছেন ইতি বউ? সকালে অফিসে এসে বেশ খানিকটা চমকে যান মিস্টার ইব্রাহিম। অফিসটা সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে। অপরদিকে অফিসের ম্যানেজার সাহেবের দেখা নেই। সবাই আজ কেমন যেন অদ্ভুত আচরণ করছে। তিনি সবকিছু উপেক্ষা করে নিজের কেবিনে প্রবেশ করেন। তৎক্ষণাৎ বেলুন ফাটানোর শব্দে কেঁপে উঠলেন। অবাক পানে পাশে তাকাতেই ইনানের মুখটা দেখে তিনি থ বনে যান, কেননা গত 1.5 বছর যাবৎ ইনান এই অফিসে প্রবেশ করেনি, অথচ আজ হাসি মুখে দাঁড়িয়ে আছে। শুভ জন্মদিন বাবা। জন্মদিন? মিস্টার ইব্রাহিম বেশ চমকে গেলেন। বাবা, কাজের চাপে সব ভুলে গেলে আজ তোমার জন্মদিন, তাই স্বল্প আয়োজন করলাম। আসো আসো, কেকটা কাটো। ইনান তার বাবাকে টেনে টেবিলের সামনে দাঁড় করালো। ম্যানেজার ইশারা করতেই একে একে সব কর্মচারী সেখানে ভিড় জমায়। মিস্টার ইব্রাহিম ইনানের হাত ধরে কেকটা কাটলেন। বেশ কিছুক্ষণ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে সবাই সবার কাজে ফিরে যায়। তোমার প্ল্যানিং কি? হঠাৎ আমার অফিসে হানা দিয়েছো কেন? নিশ্চয়ই তোমার মামু পাঠিয়েছে আমার বিরুদ্ধে রেষারেষি করতে। বাবা, ভুল বুঝছো কেন? আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। শুধু রাজনীতি? তোমরা কি রাজনীতি করতে? তোমরা করতে মাস্তানি। তোমাদের কর্মকাণ্ডকে কেউ রাজনীতি বলবে না। তোমার মামু তো তোমায় চামচা হিসাবে রেখেছে। যাও, চামচাগিরি করো। বাবা প্লিজ, আমার এখন এসব কথা শুনতে ভালো লাগছে না। আমি আজ থেকে তোমার অফিসে বসবো, তুমি আমায় একটু একটু করে সব কাজ শিখিয়ে দেবে। হঠাৎ আমার পরিশ্রমের গড়া এই ব্যবসার পেছনে পড়লে যে? মিস্টার ইব্রাহিমের কথার মার প্যাচে বিরক্ত হয়ে যায় ইনান। বাবা, আমাকে একবার সুযোগ দাও, আমি সবটা ঠিক করে দেব, বদলে যাব। প্লিজ বাবা, একটা সুযোগ। তোমার কি ধারণা তুমি শান্তিতে বাঁচতে পারবে?
আশেপাশে যা শত্রু আছে এবার হামলে পড়বে তোমার উপর। নিজেকে বাঁচানোর মতো কোনো পরিস্থিতি পাবে না তুমি। আর বর্তমানে সবচেয়ে বড় শত্রু তোমার মামু। তার অপকর্মের সবটাই তুমি জানো। আর তুমি মুখ খোলা মানে আর কত বড় ক্ষতি আশা করি বুঝতে পারছো। দেখো বাবা, যা হবে ভালোর জন্য হবে। আমি অস্ত্র জমা দিয়েছি, এই নয় যে অস্ত্র চালানো ভুলে গেছি। রাজনীতির পথ থেকে বেরিয়ে আসলেও আমি কিন্তু টেকনিক ভুলে যাইনি। বাই দ্য ওয়ে, আর দেরি করো না, তুমি দ্রুত বাড়ি ফিরে যাও বাবা। বাড়ি ফিরবো? কিন্তু কেন? আজ সারাদিন মায়ের সাথে ঘুরবে, যেখানে ইচ্ছে যাবে, কেউ বাধা দেবে না। দেরি করছো কেন? জলদি যাও। আমার অনেক কাজ আছে অফিসে, অন্যদিন যাব। বাবা, ম্যানেজার আঙ্কেল আমায় সব কাজ বুঝিয়ে দেবেন। তুমি যাও তো, দ্রুত বাড়ি যাও। ইনান দ্রুত তার বাবাকে নিয়ে অফিসের বাইরে চলে যায়। গাড়িতে উঠিয়ে ড্রাইভারকে ইশারা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। মুহূর্তেই গাড়িটি শান বাজিয়ে ধুলো উড়িয়ে ছুটে চলে তার আপন গন্তব্যে। রাত প্রায় 12টা। অফিসের কাজ বুঝতে বুঝতে বেশ সময় চলে গেছে আজ ইনানের। কিছুক্ষণ পর ইনান লক্ষ্য করে তার পেছনে একটি ট্রাক তাকে ফলো করছে। বিষয়টি বুঝতে পেরে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় সে। মুহূর্তেই ট্রাকের স্পিডও বেড়ে যায়। ইনানের বুঝতে আর বাকি নেই শত্রুপক্ষকে একা পেয়ে তাকে মারতে চেষ্টা চালাচ্ছে। ইনান গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে একটি 3 রাস্তার মুখে চলে গেল। গাড়ি ডানে ঘুরিয়ে পেছনের ট্রাক ড্রাইভারকে বোকা বানিয়ে বামে রাস্তায় সরিয়ে নিল গাড়িটি। মুহূর্তেই ফুল স্পিডে ইনান ট্রাক ড্রাইভারের নাগালের বাইরে চলে যায়। এবারের মতো নিজের জয় জেনে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে ফুটে উঠল তার। গায়ে কাঁথা জড়িয়ে ঘুমের ভান করে শুয়ে আছে ইতিকা। ইনান ওয়াশরুম থেকে একবার আর চোখে তাকালো তার দিকে। ইতিকা যে অভিনয় করছে বুঝতে পেরে বাঁকা হাসলো সে। ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো ব্রাশ করে আরেকবার আর চোখে তাকালো ইতিকার দিকে। ইতিকার দুষ্টু বুদ্ধি বুঝতে পেরে ইনান বলে, চোর চুরি করছে অথচ পর্দার নিচে তার পা দেখা যাচ্ছে। অদ্ভুত, এতে আর চুরির মজা হলো? আপনি ঘুমিয়ে আছেন ইতিবউ, কিন্তু আমি আয়নায় আপনার জাগ্রত মুখখানা দেখছি। আশ্চর্য, এটা কি অতি ভালোবাসার টান? ইনান কথাটা বলেই ঘুরে তাকালো। ইতিকা কাঁথা আঁকড়ে ধরে ঠটকিছে হাসছে। ছেলেটা ঝটপট এগিয়ে গিয়ে কাঁথা সহ ইতিকাকে কোলে তুলে নেয়। আমায় লুকিয়ে দেখার কিছু নেই ইতিবউ। এই ঘরে তো আপনি ছাড়া আর কেউ নেই। আমাকে সামনাসামনি ভরা অনুভূতি চোখ নিয়ে দেখবেন। অন্তরালে লুকিয়ে প্রিয় মানুষটিকে দেখার অনুভূতি আর সামনাসামনি দেখার অনুভূতির মাঝে আকাশ পাতাল তফাৎ। আড়ালে এক দৃষ্টিতে আমি আপনার দিকে তাকিয়ে থাকবো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো, একটু লাজুক হাসবো, যাকে বলে একপাক্ষিক অনুভূতি। আমাকে আমার মতো অনুভব করতে দিন। সামনাসামনি দেখলে কি হবে ইতিবউ? যদি বলি আমার সবচেয়ে বেশি সংকোচ আপনার চোখে চোখ রাখা। আপনার চোখের গভীরতা আমি বুঝি না, আর তাকালেও আমি হারিয়ে যাই। ইনা নিতিকাকে আরেকটু কাছে টেনে আনে, কপালে অধর ছুঁয়ে ফিসফিস করে বলে, আমার চোখের দিকে তাকান। তাকাবো না। তাকাতে বলেছি আমি, তাকান। না, তাকাবো না। না তাকালে ফেলে দিব কিন্তু। দিলে দিন, তবু আমি তাকাবো না। 1 থেকে 3 গুনবো, তার মধ্যে না তাকালে সত্যি ফেলে দিব। 1, বললাম তো তাকাবো না। 2, তাকাবো না। 3। তাকাবো না। ইতিকা ভেবেছিল ইনান হয়তো তাকে ফেলে দেবে না, কিন্তু তার আশায় 1 বালতি জল ঢেলে দিয়েছে ইফতিখার ইনান। ইফতিখার ইনান সঙ্গে সঙ্গে বিছানায় ছুঁড়ে ফেলে ইতিকাকে আকস্মিক ছুঁড়ে ফেলায় হকচকিত ইতিকা। কোমর যেন টান পড়েছে, ব্যথার সঙ্গে সঙ্গে ভ্যা ভ্যা করে কেঁদে উঠে সে। ইনানের শতবিদ ফিরতেই ইতিকার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। একদম নাটক করবে না ইতিবউ, আমার বিছানা নরম তুলতুলে, পড়লে কারো কোমর ভাঙবে না আমি নিশ্চিত। আমি ব্যথা পেয়েছি। একটু ব্যথা পাওয়াই যায়, সমস্যা নাই। তোমাকে না কাল নতুন ক্লাসে ভর্তি করালাম, 10ম শ্রেণীতে উঠেছো, মন দিয়ে পড়ো। এসএসসিতে আমি ভালো জিপিএ চাই। পড়বো না আমি, আপনি আমায় ব্যথা দিয়েছেন। না পড়লে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেব। বুড়ি মেয়ে, বয়স তো কম না, 18 হয়ে গেছে, অথচ এই সময় 10মে পড়ছো, লজ্জা লাগে না? লজ্জা লাগবে কেন? আমি কি ফেল করেছি নাকি? আমি আমার দারিদ্রতার কারণে পড়তে পারিনি। যাই হোক, সরে যান, আমি ঘুমাবো। তুমি ঘুমালে আমাকে খাইয়ে দেবে কে? ইনান কথাটি বলেই উঠে দাঁড়ায়, তোড়ঝোড় করে ইতিকাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ভালোবাসা খুনসুটি জড়িয়ে কেটে গেছে প্রায় 3 মাস। ইতিকা ইনানের সম্পর্ক এখন গভীর। ইনান তার বাবার সঙ্গে সামলে যাচ্ছে অফিসের সব কাজ। অপরদিকে সুফিয়ার বিয়ের জন্য তোড়ঝোড় লাগিয়ে দিয়েছে তার বাবা। প্রতিটি বিয়ের পাত্রপক্ষকে সম্মানের সহিত বিদায় করেছে অলিত। যদিও বিষয়টি সুফিয়া নিজেও জানে না,
দোস্ত, এবার নতুন পাত্রপক্ষ আসছে, আমার কি হবে? ইনানকে প্লিজ বল কিছু একটা করতে। সুফিয়া কান্নারত অবস্থায় ফোন করে বসলো অলিদকে। বিয়ে করে ফেল সুফু, ওই ওয়াসিম হারামজাদার চেয়েও ভালো ছেলে দেখে আঙ্কেল তোকে বিয়ে দেবে, সুখী হবি আমি জানি। একটা থাপ্পড়ে আমি তোর সব দাঁত উপড়ে ফেলবো, আর যদি ওয়াসিমের সম্পর্কে কিছু বলতে শুনি। ওয়াসিমকে কিছু বললে রেগে যাচ্ছিস, তার মানে আজকের হামলাটা তুই করিয়েছিস আমাদের উপর। হামলা? কিসের হামলা? কি বলছিস তুই? ওয়াসিমের লোক আজ আমার আর ইনানের উপর অ্যাট্রাক্ট করেছে। হাসপাতালে ভর্তি আমরা, কেউ জানে না, কাউকে জানাবি না, খবরদার। সবাইকে বলেছি আমরা আজ ঢাকার বাইরে একটু ঘুরতে যাচ্ছি। মানে তোদের বেশি ক্ষতি হয়েছে নাকি? কি হয়েছে আমায় বল প্লিজ। অলিদ ফস করে শ্বাস ছাড়লো, ঘাড় ঘুরিয়ে একবার ইনানের দিকে তাকালো। বেচারার হাতে পায়ে মুখে ব্যান্ডেজ মোড়ানো। বেশি কিছু হয়নি, আমার বাম পাটা ভেঙেছে, ইনানের একটা হাত ভেঙেছে, আর গাল কেটে গেছে। আমারও সেম অবস্থা। এত কিছু হয়ে গেল আর তুই বলছিস কিছু হয়নি? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আসছি মানে? কাউকে কিছু জানাবি না, খবরদার। অলিদ কথা শেষ করার আগেই সুফিয়া ফোনটা কেটে দেয়। ইনানের পাশে তাকিয়ে বেশ কয়েকটা ঢোক গিলে বেচারা। ইনান বারণ করেছিল কাউকে কিছু না জানাতে, আর সুফিয়া নিশ্চিত সবাইকে পাবলিসিটি করে ছাড়বে। ঘুমন্ত ইনান একবার যদি জেনে যায় অলিদ এত বড় মিস্টেক করেছে, তবে কি হবে? কান্নার শব্দে ঘুম ভাঙে ইনানের। ছোট ছোট চোখ করে তাকাতেই সামনে ভেসে ওঠে মিসেস নাসরিনের কান্নায় ভেঙে পড়া মুখখানা। আর একটু ঘুরে তাকাতেই খেয়াল করে ইতিকাকে। মেয়েটি মুখে ওড়না গুজে চুপচাপ কেঁদে যাচ্ছে। অলিদের পাশে বসে আছে সুফিয়া। মিস্টার ইব্রাহিম গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে ছেলের দিকে তাকিয়ে। ইনান হতবাক হয়ে প্রশ্ন করে, তোমরা এখানে? ইনানের প্রশ্নে মিসেস নাসরিন ভীষণ রেগে গেলেন। ভেবেছিলি কি আমাদের মিথ্যা বলে পার পেয়ে যাবি? হাত পায়ের কি বিভৎস অবস্থায়, এমন অবস্থা তোর কে করেছে বাপ? বল আমায়। বাদ দাও মা, এসব যা হওয়ার হয়েছে। আমার কসম লাগে, সত্যিটা বল। আমার ছেলের গায়ে হাত তুলেছে, আমি কি করে চুপ থাকবো? আমার কলিজা পুড়ে যাচ্ছে, সেটা তুই বুঝবি না। শুধু শুধু এসব শুনে লাভ নেই, যা হওয়ার হয়েছে। চুপ কর তুই। অলিদ বাবা, তুমি বলো কে করেছে তোমাদের এই হাল? অলিদ চমকে উঠল। ইনানের দিকে আর চোখে তাকালে তার অন্তর কেঁপে ওঠে। ছেলেটা কেমন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ইনানের চাহনি বুঝতে পেরে ধমকে উঠলেন ইব্রাহিম। অবশেষে সবার জোরাজোরিতে মুখ খুলল অলিদ। আঙ্কেল, আমাদের উপরে হামলা ওয়াসিমের লোক করেছে, আর বর্তমানে ওয়াসিমের দল আর বাহরুল ইসলামের দল একজোট হয়ে কাজ করছে। আশা করি বাকিটা আপনারা বুঝতে পারছেন। সন্ধ্যা পেরিয়ে গেছে। রাতের আকাশে আজ তারার দেখা নেই। বিষণ্ণ মন নিয়ে নিজের ভাইয়ের বাড়িতে প্রবেশ করলেন নাসরিন। চোখের কোণে জমে আছে চিকচিক জলকণা। তাকে দেখে এগিয়ে আসলো রুমু। ফুপুমা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। ভাবি, ভাইজান কোথায়? সবাই